গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা আটকুঠুরি নয় দরজা। আজ থাকছে এর তৃতীয় পর্ব। ওরা গাড়িটাকে হালকা গাড়ি বলেই তুলতে পারল। নিজের গাড়ি থেকে একটা দড়ি নিয়ে এসে মারুতির সামনের অংশে বেঁধে বলল, আপাতত এখান থেকে চলুন। স্বজন নিজের গাড়িতে বসল। পৃথা উঠতে যাচ্ছিল, তার আগে কিন্তু সোম ডাকল, ওখানে কষ্ট করে বসতে যাচ্ছেন কেন, এখানে চলে আসুন। পৃথা জবাব না দিয়ে মারুতিতেই বসল। সামনের গাড়ির টানে এবার মারুতি বাংলো ছেড়ে এগিয়ে যাচ্ছে। স্বজন বলল, লোকটা ডাকলো, গেলেই পারতে। পৃথা বলল, আশ্চর্য, লোকটাকে চিনি না, যা বলছে তার সত্যি কিনা কে জানে। গাড়িতে শব্দ হচ্ছে, দরজাগুলোর অবস্থা কাহিল। ওরা জঙ্গলের পথে উঠে এলো। পেছনে গাড়ি বাধা থাকলে যে গতিতে গাড়ি চালাতে হয় তার চেয়ে ঢের জোরে চলেছে সোম। লোকটা ভাওতাবাজ অথবা খুনি যাই হোক না কেন, এই ভয়ঙ্কর বাংলো থেকে ওর কল্যাণে বেড়ে যাওয়া সম্ভব হচ্ছে, এটাই সত্যি। প্রাইভেট লেখা বোর্ড পার হয়ে নিচের পিচের রাস্তার পরে সোমকে ডান দিকে বেকোতে দেখল স্বজন। আশ্চর্য, ডান দিক কেন? ওদিকে তো সমতলে যাওয়ার পথ, তাদের উঠতে হবে বাদিক দিয়ে, উপরে। সে হর্ন বাজালো লোকটাকে থামাবার জন্য, কিন্তু সোম তা কানিয়ে নিল না। বেশ কিছুটা যাওয়ার পর সামনের গাড়ি থেমে গেলে স্বজন ব্রেক চাপল। সোম নেমে এলো গাড়ি থেকে, তার হাতে একটা সরু পাইপ। বলল, আপনার গাড়ির চাবিটা দিন তো। কেন? পেট্রোল ক্যাপটা খুলব, ওই গাড়ির পেট্রোল এখানে চালান দেব। সোম হাসল। পেট্রোল পেটে পড়লেই তো উনি চালু হবেন? হ্যাঁ, তাই মনে হয়, কিন্তু পেট্রোল ট্যাঙ্ক লিক হয়ে গিয়েছে আসার সময়। সোম মারুতিটাকে দেখল। নিজের গাড়ি থেকে কিছু যন্ত্রপাতি এবং সাবান বের করে মারুতির সিট সরিয়ে কাজে লেগে গেল। কিছুক্ষণ পরে সোম বলল, মনে হয় ম্যানেজ করেছি, দেখা যাক। ওরা দেখল দুটি গাড়িকে পাশাপাশি দাঁড় করিয়ে সোম খানিকটা মুখ দিয়ে টেনে এই গাড়ি থেকে ওই গাড়িতে পেট্রোল যাওয়ার পথ তৈরি করে নিল। স্বজন জিজ্ঞাসা করল, কত তেল আছে আপনার গাড়িতে? সরকারি তেল, হিসেব করে তো কেউ খরচ করে না। দেখবেন আপনারটা একদম খালি হয়ে যায়। খালি করার জন্যই তো এর ব্যবস্থা। স্বজন প্রথমে কথাটার মানে বুঝতে পারেনি। তেল যখন আর এলো না তখন সোম বলল, দেখুন তো আপনার গাড়ি ঠিক আছে কিনা। স্বজন ইঞ্জিন চালু করে দেখল গাড়ি এত ঝড় সামলেও মোটামুটি ঠিকই আছে। এবার সোম তাকে ডাকল, আমার নাম সোম, আপনার নামটা জানা হয়নি। আমি স্বজন, আরও পৃথা। বাহ, ভালো নাম। আপনারা আমার সঙ্গে হাত লাগিয়ে গাড়িটাকে ঠেলুন। সোম নিজের গাড়ি স্টিয়ারিং ঘোরালো। ওরা গাড়িটাকে ঠেলতেই সেটা বাঁক নিয়ে এগিয়ে চলল খাদের দিকে। সোম দাঁড়িয়ে পড়তেই স্বজন চিৎকার করল, সর্বনাশ, আপনার গাড়ি তো খাদে পড়ে যাবে। সোম মাথা নাড়ল, আমি তাই চাই। সঙ্গে সঙ্গে গাড়িটাকে নিচে চলে যেতে দেখল ওরা। অনেক নিচে গাছেদের মাথায় আছড়ে পড়তেই সোম ঘুরে দাঁড়ালো। আপনি আমার গাড়িতে ওঠেননি, আমাকে আপনাদের গাড়িতে উঠতে দিতেও কি আপনার আপত্তি আছে পৃথা দেবী? লোকটা মূর্খ, এবং অতি বড় মূর্খ না হলে কেউ ওই বাংলোয় যায় না, গিয়ে টেলিফোন ধরে না। ভার্গিস বিড়বিড় করলেন, এখন মধ্যরাত। বিছানায় শুয়ে খবরটা পাওয়া মাত্র সোমের মুখটাকে মনে করলেন তিনি। লোকটার আর বাঁচার পথ খোলা রইল না, কিন্তু তিনি চাননি ও এত চট জলদি ধরা পড়ুক। অনেক সময় বোকারাও ফস করে ঠিকঠাক কাজ করে ফেলে। চিতাটাকে যদি সোম ধরতে পারত। কিন্তু আর দেরি করা উচিত হবে না, খবরটা বোর্ডের কাছে পৌঁছাবে। ভার্গিস তার দ্বিতীয় সহকারী কমিশনারকে ফোন করলেন। ঠিক এই মুহূর্তে তুমি কি করছো? সহকারী কমিশনার সতর্ক হয়ে ঘুমন্ত স্ত্রীর দিকে তাকাল। কিছু না স্যার। গুড। বাবু বসন্তলালের বাংলোটার কথা মনে আছে? ম্যাডাম যেখানে বিশ্রাম নিতে যান? হ্যাঁ স্যার, সেখানে সোম গিয়েছে। ভোরের আগেই ওকে অ্যারেস্ট করে নিয়ে এসো। লাইন কেটে দিলেন ভার্গিস। একটা ব্যাপার তাকে বেশ স্বস্তি দিচ্ছিল, তার গোয়েন্দা বিভাগ যে যথেষ্ট সক্রিয় তা আর একবার প্রমাণিত হলো।
নানা জায়গায় ঢু মারতে মারতে ওরা ওই বাংলোয় ফোন করেছিল। একটা গলা পায়, অথচ গলাটা অশিক্ষিত কেয়ারটেকারের নয়। ওদের সন্দেহ হয়। কিছুক্ষণ পরে তারা অপারেটরকে ফোন করে জানতে পারে সোম ওখানে আছে। এই মূর্খ তাকে সরিয়ে সিপি হতে চেয়েছিল। নিজের পরিচয় কেউ অপারেটরকে দেয়? ভার্গিসের খুব ইচ্ছে সোমকে যে ধরে যাচ্ছে তা মিনিস্টারকে ফোন করে জানিয়ে দিতে, কিন্তু এত রাত্রেই সেটা বুদ্ধিমানের কাজ হবে না। তার ঘুম আসছিল না। কালকের দিনটা হাতে আছে। উপায় না থাকলে তিনি সমস্ত শহরটাতে চিরুনি তল্লাশি করতেন। ভার্গিস বিছানা থেকে নেমে ওভারকোট পরে নিলেন। সার্ভিস রিভলভারটাকে একবার পরীক্ষা করে ইন্টারকমে হুকুম করলেন জিপ তৈরি রাখার জন্য। তারপর জানলায় গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত শহরের অনেকটাই এখন থেকে দেখা যাচ্ছে। অদ্ভুত শান্ত হয়ে আছে শহরটা। আসলে এটা ভান। কয়েক বছরই অজস্র গুলি চলেছে। বদমাশগুলোকে তিনি যেমন মেরেছেন, তার বাহিনীর লোকও কিছু মরেছে। এবার বেশ কিছুদিন ওরা চুপচাপ। ওই আকাশ লাল আর 3 সঙ্গীকে ফাঁসিতে লটকালেই চিরকালের জন্য ঠান্ডা হয়ে যাবে ওদের লড়াইয়ের চেষ্টা। অথচ এই ছোট্ট কাজটাই করা যাচ্ছে না। ভার্গিস চুরুট ধরালেন। ওরা শাসন ব্যবস্থা পাল্টাতে চায়। বোর্ড এবং তাদের নিয়োগ করা মন্ত্রী পরিষদের ওপর ওদের আস্থা নেই। স্বৈরাচারী শাসক বলে মনে করে জনগণ বিপ্লবের ডাক দিয়েছে ওরা। ভার্গিসকে এসব করতে হচ্ছে যেহেতু তিনি নিজেকে একজন বিশ্বস্ত সৈনিক বলে মনে করেন। মাঝে মাঝে মনে মনে প্রশ্ন আসে, কার প্রতি তিনি বিশ্বস্ত? যারা ক্ষমতায় আছে, না এই দেশের প্রতি? উত্তরটা বড় গোলমেলে। ভার্গিস বেরিয়ে এলেন। ফিনফিনে জ্যোৎস্নায় তার জিপ সেপাইদের স্যালুট অবজ্ঞা করে পথে নামল। এই মুহূর্তে ড্রাইভার গন্তব্য জানার জন্য অপেক্ষা করছে বুঝে তিনি আদেশ দিলেন, ধীরে ধীরে শহরের সব রাস্তায় পাক খাও, কোথাও দাঁড়াবে না আমি না বললে। জিপের পেছনে তার 2জন দেহরক্ষী অস্ত্র নিয়ে বসে, আর কাউকে সঙ্গে নেননি তিনি। মাঝরাতে এরকম ঘুরে বেড়ানো পাগলামি হতে পারে, কিন্তু তার যে ঘুম আসছিল না। তাছাড়া কে বলতে পারে নির্জন রাজপথে ঘোরার সময় কোনো ক্লু তিনি পেয়েও যেতে পারেন। ভার্গিস দেখলেন ফুটপাথে বেশ কিছু মানুষ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। উৎসবের জন্য আগে ভাগে এসে পড়েছে তারা। পকেটে টাকা নেই যে হোটেলে থাকবে। এদের মধ্যে আকাশলাল যদি শুয়ে থাকে তাহলে তিনি ধরবেন কি করে? উৎসবটা আর হওয়ার সময় পেল না। তিনি বাঁ দিকের ফুটপাথ ঘেঁষে গাড়ি দাঁড় করাতে বললেন। জিপ দাঁড়ালো। ভার্গিস দেহরক্ষীদের বললেন, ওই 8জন ঘুমন্ত মানুষকে তুলে নিয়ে এসো এখানে। দেহরক্ষীরা কঠোরভাবে আদেশ পালন করল। আচমকা ঘুম ভাঙা 8জন দোহাদি মানুষ কাঁপতে কাঁপতে জিপের পাশে এসে দাঁড়ালো। এদের অনেকেই চাদর মুড়ি দিয়ে থাকায় ভার্গিস আদেশ করলেন সেগুলো খুলে ফেলতে। তারপর জোরালো টর্চের আলোয় একে একে মুখগুলো পরীক্ষা করলেন। 8 নম্বর লোকটার নজর তার ভালো লাগলো না। টর্চের আলো ওর মুখ থেকে না সরিয়ে জিজ্ঞাসা করলেন, তোর নাম? হুজুর। নাম বল। ফাগুলাল। চিঠি করে জবাব দিল লোকটা। কোথায় থাকিস? ওরেগাঁও। আকাশলাল তোর কে হয়? কন? আকাশলালের নাম শুনিসনি? না, আমাদের গ্রামে কেউ নেই। ভার্গিস দেহরক্ষীকে হুকুম করল আকাশলালের ছবি দেখাতে। দেওয়ালে লটকানো পোস্টারটাকে দেহরক্ষী খুলে নিয়ে এসে লোকটার সামনে ধরল। ভার্গিস জিজ্ঞাসা করলেন, চিনিস? বোকার মতো মাথা নাড়ল লোকটা। না। দেহরক্ষীদের উঠে আসতে ইশারা করে চালককে জিপ ছাড়া নির্দেশ দিলেন তিনি। এই এক ঘটনা সব জায়গায় ঘটছে। কোনো শালা ওকে চেনে না। কথাটা যে মিথ্যা তার শিশুও বলে দেবে, কিন্তু মিথ্যাটা প্রমাণ করা যাচ্ছে না। জিপ চলছিল সাধারণত গতিতে এ পথ থেকে ও পথে। এত রাত্রে কোনো গাড়ি নজরে পড়ছিল না। পাহাড়ি শহরে এই সময় গাড়ি চলার কথাও নয়। ঘুরতে ঘুরতে তিনি চাঁদি হিলসের রাস্তায় চলে এলেন এবং তখনই তার নজরে পড়ল ফুটপাতে এক বৃদ্ধা চিৎকার করে কাঁদছে। বৃদ্ধার পাশে একটি শরীর শুয়ে আছে। হয়তো ওর কেউ মরে গেছে। এই ধরনের সাধারণ শোকের দৃশ্যে না যাওয়াই ভালো। কিন্তু তার কানে এলো
চিৎকারের মধ্যে পুলিশ শব্দটা বেশ কয়েকবার উচ্চারণ করল বৃদ্ধা। পুলিশকে গালিগালাজ করছেন যেন। তিনি জিপ থামিয়ে নেমে পড়লেন। খানিক দূরে জনচারেক মানুষ উবু হয়ে বসে শোক দেখছিল। পুলিশ দেখে তারা সরে পড়ার চেষ্টা করতেই ভার্গিস থমকালেন। কেউ যাবে না, দাঁড়াও। লোকগুলো দাঁড়িয়ে গেল। একদম চোখের সামনে পুলিশ দেখে বৃদ্ধা হকচকিয়ে চুপ মেরে গেল। ভার্গিস তাকে জিজ্ঞাসা করলেন, কে মরেছে? আমার ছেলে, একটাই ছেলেকে মেরে ফেলল। বৃদ্ধা কোকিয়ে উঠল। কে মেরেছে? বৃদ্ধা জবাব না দিয়ে ফোপাতে লাগলো। কে মেরেছে বলো, তার শাস্তি হবে। হাউ হাউ করে কাঁদল বৃদ্ধা। পুলিশ মেরেছে। পুলিশ? এটা আশা করেননি ভার্গিস। তার কাছে তেমন কোনো রিপোর্টও নেই। তিনি জিজ্ঞাসা করলেন, পুলিশ তোমার ছেলেকে কেন মারল? ও টাকার লোভে পুলিশের কাছে গিয়েছিল। পুলিশ ওকে খুব পিটল। তবু ছেলে হাঁটতে হাঁটতে ফিরে এলো। বললাম হাসপাতালে যেতে, গেল না। বলল হাসপাতালে গেলে পুলিশ আবার মারবে। তারপর সন্ধেবেলায় শুয়ে শুয়ে হঠাৎ মুখ থেকে রক্ত তুলল। তুলতে তুলতে মরে গেল। কারা ওকে টাকার লোভ দেখিয়েছিল? ভার্গিস কণ্ঠ পেলেন। জানি না হুজুর, বলেছিল পুলিশকে একটা খবর দিতে যেতে হবে। ওর মুখ থেকে চাদর সরাও। বৃদ্ধা কাপা হাতে চাদরটা সরালে ভার্গিস টর্চের আলো ফেললেন। হ্যাঁ, এই লোকটাকে খুঁজে বের করতে চেয়েছিলেন তিনি সোমকে। সোম গিয়ে বসে আছে বসন্তলালের বাংলোয়, আর ওই লোকটা ফুটপাতে মরে পড়ে আছে। নিশ্চয়ই ধোলাইয়ের সময় পেটের কিছু জখম হয়েছিল। এই লোকটার কাছ থেকে কোনো খবর পাওয়া যাবে না? তিনি জিজ্ঞাসা করলেন, ও মরে যাওয়ার পর কেউ দেখতে এসেছিল? হুজুর, পুলিশের হাতে মার খেয়ে মরেছে শুনলে কেউ কাছে আসে? আহ, পুলিশের হাতে মরেছে বলছো কেন? ও তো দিব্যি হেঁটে ফিরে এসেছিল। ঠিক আছে, আমার লোক আসছে, ওর মৃতদেহ ভালো করে সৎকার করে দেবে। ভার্গিস জিপের দিকে ফিরে চললেন। দেহরক্ষীরা দূরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি ইশারায় তাদের ছেড়ে দিতে বললেন। তার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। একটা ভালো ক্লু হাতছাড়া হয়ে গেল। ওয়্যারলেসে তিনি মৃতদেহ সরাবার হুকুম জানিয়ে দিলেন। ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিল আকাশলাল। এই দুটো রাত তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তার বলেছেন কোনো রকমের টেনশনের মধ্যে থাকা ওর স্বাস্থ্যের পক্ষে মারাত্মক হবে। কথাটা শুনে হেসেছিল সে। তারপর সহকর্মীদের অনুরোধে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিল। সন্ধ্যের পরে খবরটা এসেছিল যে মানুষটিকে ডেভিড পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠিয়েছিল সে মারা গিয়েছে। লোকটা সাধারণ মানুষ, খুব গরিব, ফুটপাতে বাস করত। কিন্তু তাকে যখন বলা হয়েছিল এটা আকাশলালের কাজ, তখন সে সঙ্গে সঙ্গে রাজি হয়েছিল যেতে। যদিও এখন অনেকে বলছে সে টাকার লোভে অত বড় ঝুঁকি নিয়েছিল, কিন্তু কথাটা যে সত্যি নয় তা মানুষের জানা উচিত। কিন্তু এই খবরটা আকাশলালকে জানাতে গিয়েও জানাতে পারেনি ডেভিড। মানুষটার টেনশন আরও বাড়বে। সে এবং হায়দার আলোচনা করেছিল এই অবস্থায় লোকটির দেহ কোন পর্যাদায় সৎকার করা সম্ভব। ঠিক হয়েছিল ভোর রাত্রে কয়েকজন কর্মী যাবে শববাহক হিসেবে, কারণ মধ্যরাত্রে রাজপথ নিরাপদ নয়। অথচ মাঝরাতের পর খবরটা এলো স্বয়ং পুলিশ কমিশনার লোকটির মৃতদেহ আবিষ্কার করেছেন এবং তার নির্দেশে পুলিশ সৎকারের ব্যবস্থা করেছে। ব্যাপারটা তাদের হতাশ করেছিল। মৃতদেহ দেখে সাধারণ মানুষ যাতে সরকারের ওপর আরও ক্রুব্ধ না হতে পারে তার ব্যবস্থা করেছেন সিপি। ডেভিড সিগারেট ধরালো। এখন 24 ঘন্টায় 4 ঘন্টা ঘুমানো অভ্যাস হয়ে গেছে। কয়েক বছর ধরে এই জীবন। সে, হায়দার, আকাশলাল অথবা যারা মরে গেছে, ইতিমধ্যে তাদের প্রত্যেকের জীবনে এই শাসক গোষ্ঠীর অত্যাচার দগদগে ঘায়ের মতো রস ছড়িয়েছে। এর বদলা নেবার জন্য তিল তিল করে তারা তৈরি হয়েও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে বারংবার। এবার শেষবার। কিন্তু লোকটাকে রক্ষা করার দায়িত্ব তার নেওয়া উচিত ছিল। এখন এই ঘর থেকে না বেরিয়েও শহরের যে কোনো জায়গায় যা কিছুর ক্ষমতা তাদের আছে, আকাশলাল নিশ্চয়ই তার কাছে কৈফিয়ত চাইবে। নিজের কাছেও তো সে কোনো কৈফিয়ত দিতে পারছে না। টেলিফোন বাজল। ডেভিড সময় দিল কিছুটা। এই রাত্রে কেউ চট করে রিসিভার তোলে না।
টেলিফোনটা 7 বার আওয়াজ করার পর সে রিসিভার তুলল। হ্যালো, বিপ্লব দীর্ঘজীবী হোক। 3 নম্বর চেকপোস্ট থেকে বলছি। এইমাত্র লাল মারুতির চেকপোস্ট পার হয়ে গেল। লোকটা দ্রুত বলে ফেলল। এত রাত্রে? ঠিক আছে। রিসিভার নামিয়ে রাখল ডেভিড। সে ঘড়ির দিকে তাকালো, আর আধ ঘন্টার মধ্যে গাড়িটা শহরে ঢুকছে। লোকটার সঙ্গে কথা বলার দায়িত্ব হায়দারের। ডেভিড উঠল। পাশের ঘরে হায়দার লম্বা কৌচে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আকাশলালের একটা লাইন মনে পড়ল। ঘুম, তুমি আমার খুব প্রিয়, কিন্তু আমার হাতে সময় নেই তোমার সঙ্গ দেবার। ডেভিড হায়দারকে তুলল। যতই ঘুমে আচ্ছন্ন থাকুক, এক ডাকে উঠে পড়া অভ্যাস তৈরি হয়ে গেছে। ডেভিড তাকে টেলিফোনটার কথা বলল। হায়দার ঘড়ি দেখল। এখন রাত 3:30। ভোর হতে বেশি দেরি নেই। 3 নম্বর চেকপোস্ট দিয়ে যখন আসছে তখন সহজে ওদের খুঁজে নেওয়া যায়। হায়দার বলল, লোকটাকে আমাদের দরকার। এত রাত্রে শহরে ঢুকলে পুলিশের হাতে পড়বে। ডেভিড মাথা নাড়ল। তা ঠিক, কিন্তু পুলিশ ওদের কি করবে? ওদের মানে? তোমার মনে নেই ওর সঙ্গে একজন মহিলা আছে? যদি স্বামী স্ত্রী হয় তাহলে একদিক দিয়ে ভালোই, পুলিশ বিশ্বাস করবে ওরা নিরীহ আগন্তুক। তাছাড়া ওদের কাছে নিশ্চয়ই পরিচয়পত্র আছে, ওরা এই রাজ্যের নাগরিক নয়। অতএব কিছু করার আগে পুলিশ ভাববে। কিন্তু আমি চাইছিলাম না ওরা একটু নাজেহাল হোক। এইসব লোক বিগড়ে গেলে পরে কাজ করতে অসুবিধে হয়। কি করতে চাও? ওকে তো জানানো হয়েছে কোথাও ওর ঘর বুক করা হয়েছে। নিশ্চয়ই সেখানে উঠবে এখন। আগামীকাল যোগাযোগ করলেই হয়। ঠিক তাই, কিন্তু তার আগে দেখা দরকার ও সেই ঘরে পৌঁছাচ্ছে কিনা। আমি একটু ঘুরে আসছি। হায়দার দ্রুত সাজ বদল করতে বসল। মিনিট 3 মধ্যেই তার চেহারা একজন দেহাতি মানুষ যে শহরে উৎসব দেখতে এসেছে তেমন চেহারা নিয়ে নিল। ডেভিড আপত্তি করল না। এই ব্যাপারে তার নিজের ওপর আস্থা না থাকলেও হায়দারের উপর ভালোভাবে আছে। এই বাড়িটা অদ্ভুত। নিচে গোটা 3 ডিপার্টমেন্টাল শপ, তাদের পাশ দিয়ে উপরে ওঠা যে সিঁড়ি তা দিয়ে দোতলায় পৌঁছানো যায়। সেখানে 3 জন বৃদ্ধ যাজক থাকেন। এরা তেমন নড়াচড়া করতে পারেন না, চাকরির সব কাজ করে দেয়। মাঝে মাঝে জানলায় যাজকদের দেখা যায়। দোতলায় 5টি ঘর। প্রতিবেশীরা কৌতূহলী হয়ে প্রথম প্রথম এখানে এসেছিল, কিন্তু বৃদ্ধদের একঘেয়ে বিরক্তিকর কথাবার্তায় আর আপাত এদিকে আসার কথা ভাবেনি। এই 3 জন বৃদ্ধ মানুষকে সামনে রেখে ডেভিডদের আপাত আশ্রয়। বাড়িটার পেছন দিকে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে যাতায়াত। ওদিকে কারোর নজর পড়ার উপায় নেই, কারণ সেখানে একটা সিনেমা হলের বিশাল পাঁচিল রয়েছে। এই 3 বৃদ্ধ আকাশলালকে স্নেহ করেন, তার জন্য প্রার্থনা জানান, কিন্তু একই বাড়িতে থেকেও কখনো দেখা করেন না। হায়দার রাস্তা নেমে দেখে নিল দুদিক। পুলিশের গাড়ি কোনো চিহ্ন নেই। মাইনে করা লোকেরা যত টহল মারুক, শেষ রাত্রে হাই তুলবেই। সে দ্রুত পা চালালো। দলে তাকে এই হাঁটার ধরনের জন্য খরগোশ বলে ডাকে কেউ কেউ। শেষ পর্যন্ত সে সেই রাস্তায় পৌঁছালো যেখানে মানুষজন ফুটপাথে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এখন চারপাশে বেশ কুয়াশা। দূরে জিপের আলো দেখতে পেয়ে সে চট করে ফুটপাতে অন্যান্যদের পাশে শুয়ে পড়ল। জিপটা খুব ধীরে আসছে, এত ধীরে যে দরজা খুলে ওঠা যায়। কুয়াশা থাকায় আরোহীদের দেখা যাচ্ছে না, যদিও অনুমান করতে কোনো অসুবিধা হবার কথা নয়। জিপটা বাঁ দিকে বাঁক নিতেই উল্টো দিক থেকে আরেকটা গাড়ি আলো দেখা গেল। জিপটা সরে এলো মাঝ রাস্তায়। গাড়ির ব্যাপার স্যাপার স্বজনের চেয়ে সোম ভালো জানেন। প্রথম দিকে এমনটা মনে হয়েছিল। স্বজন গাড়ি চালাচ্ছিল সাবধানে, পাশে সোম বসে, পেছনে পৃথা। গাড়িটা শব্দ করছে খুব, কিন্তু অন্য কোথাও কোনো ঝামেলা পাকাচ্ছে না। পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছিল না, যদিও দরজার চেহারা খুব হাস্যকর। সোম জিজ্ঞাসা করল, আপনারা উৎসব দেখতে যাচ্ছেন? উৎসব? কিসের উৎসব? ও, আপনারা এমন সময় এখানে এসেছেন যে সময়টার জন্য পাহাড়ের মানুষ উন্মুখ হয়ে আছে। ছোট ছোট গ্রাম থেকেও মানুষ ছুটে আসে শহরে। দিনটা পরশু। কোনো ধর্মীয় ব্যাপার? ব্যাপারটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই এখন। সোম স্বজনকে ভালো করে দেখল। তাহলে এমনি আসা হচ্ছে? ট্যুরিস্ট? হ্যাঁ, বেড়াতে এসে কাজ করা আমি একদম পছন্দ করি না।
পেছন থেকে পৃথা বলল, ভালো, খুব ভালো, কিন্তু উঠবেন কোথায় তা ঠিক করেছেন? এখন খুব ভিড় শহরে। ওরা ঠিক করে রেখেছে। স্বজন উত্তর দিল। কারা? যাদের আমন্ত্রণে আমি এসেছি। স্বজন হাসল। আমি সেখানে উঠব না, উঠলে ওরা তোমাকে দিয়ে কাজ করাবে। পৃথা প্রচণ্ড আপত্তি জানালো। আচ্ছা, আপনার জানাশোনা ভালো হোটেল আছে? সোম হাসল। বিস্তর। আমি বললে ওরা নতজানু হয়ে ঘর দিবে, পয়সা নেবে না। সে কি, কেন? পৃথা অবাক। এখানে পুলিশের বড় কর্তার গুডবুকে সবাই থাকতে চায়। অবশ্য আমি আর পুলিশের কোনো কর্তাই নই। খবরটা পেয়ে গেলে ওরা পাত্তা দেবে না বলেই মনে হয়। স্বজন তাকালো। আলাপ হবার সময় কথাটা একবার বলেছিলেন। ব্যাপারটা কি? আমাকে সাসপেন্ড করা হয়েছে। এই সরকারের বিরুদ্ধে একদল মানুষ দীর্ঘদিন ধরে বিদ্রোহ করতে চাইছে। অনেক চেষ্টা সত্ত্বেও তাদের নেতাকে ধরা যাচ্ছে না। প্রচুর টাকা পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও জনসাধারণ তাকে ধরিয়ে দিচ্ছে না। এ লোকটার পাতা ফাঁদে পা দিয়ে আমি বোকা বনেছি বলে আমাকে সাসপেন্ড করা হয়েছে। একদিনের মধ্যে লোকটাকে খুঁজে বের করতে না পারলে আমার রক্ষে নেই। করুণ হয়ে গেল সোমের গলার স্বর। ফাঁদটা কী ছিল? সোম অল্প কথায় ঘটনাটা বলল। শুধু নিজের টাকার প্রতি লোভ প্রসঙ্গ এড়িয়ে গেল। পৃথা বলল, এসব জানলে এখানে আসতাম না। যে কোনো সময় গোলমাল হতে পারে। উৎসবের সময় কিছু হবে না, সোম বলল। আপনি লোকটাকে খুঁজে পাবেন? স্বজন জিজ্ঞাসা করল। খড়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা। আপনি কিসের ডাক্তার? কেন? এই যে বললেন কারা আপনাকে নিমন্ত্রণ করে আনছেন। কথা বলতে বলতে নাক টানল সোম। পেট্রোলের গন্ধ পাচ্ছি, দাঁড়ান তো একটু। দাঁড়ালো স্বজন। ও পাশের দরজা দিয়ে নামা যাবে না। স্বজন নেমে দাঁড়ালে সেদিক দিয়ে নেমে এলো সোম। পেট্রোল আবার লিক করছে। পৃথাকে নামিয়ে সিট তুলে পেট্রোল ট্যাঙ্কের তলায় হাত ঢুকিয়ে আরও কিছুক্ষণ মেরামতির চেষ্টা করল সোম। তারপর বলল, যা তেল আছে আপনারা শহরে পৌঁছে যেতে পারবেন। আপনি? স্বজন জিজ্ঞাসা করল। এরপর আপনার গাড়িতে গেলে ভার্গিস আমাকে ছিঁড়ে খাবে। ভার্গিসকে? যাকে কেউ কখনো হাসতে দেখেনি, আমাদের কমিশনার। আপনি তো শহরেই ফিরবেন। হ্যাঁ, শহরে ঢুকতে হলেই একটা চেকপোস্ট পড়বে। ওরা দেখুক আমি চাই না। তাহলে আপনার সঙ্গে দেখা হচ্ছে না? শহরে যখন থাকছেন তখন দেখা হয়েই যাবে। স্বজন গাড়ি চালু করে বলল, লোকটা ভালোই, ওপর চালাক। পৃথা মন্তব্য করল। এরপর ওরা 3 নম্বর চেকপোস্টে পৌঁছালো। পরিচয়পত্র দেখিয়ে ছাড়া পেয়ে জোরে গাড়ি ছুটাতে গিয়েও পারা যাচ্ছিল না কুয়াশার জন্য। যত উপরে উঠছে তত কুয়াশা বাড়ছে। শেষ পর্যন্ত শহরের আলো চোখে পড়ল। ঢোকার মুখে পুলিশের এক প্রস্থ জেরার সামনে পড়তে হলো। পৃথার কথা মনে রেখে স্বজন নিজেদের পরিচয় দিল ট্যুরিস্ট হিসেবে। পথে গাড়ি খারাপ হওয়ায় দেরি হয়ে গেছে। শহরটা ঘুমাচ্ছে। দুপাশে ঘুমন্ত বাড়িঘরদের মন্দ নয়। রাস্তায় একটা মানুষ দেখা যাচ্ছে না যাকে জিজ্ঞাসা করা যায়। হঠাৎ দূরে একটা জিপের আলো দেখা গেল। ধীরে ধীরে এগিয়ে আসতে জিপটা হঠাৎ মাঝ রাস্তায় চলে গেল আটকে দেওয়ার ভঙ্গিতে। স্বজন অবাক হলো। সে ইঞ্জিন বন্ধ করতে ভরসা পাচ্ছিল না। যে কোনো মুহূর্তেই গাড়ি অচল হয়ে যাবে। দরজা খুলে সে এগিয়ে গেল জিপের দিকে। কাছে আসতেই তার নজরে এলো এক বিশালদেহী পুলিশ অফিসার। তার বুক লক্ষ্য করে রিভলভার ধরে রেখেছে। সেপাহীরা গাড়িটাকে ঘিরে ফেলল। প্রত্যেকে অস্ত্র উঁচিয়ে রেখেছে। নির্দেশ পাওয়া মাত্র গুলি ছুটবে। ভার্গিস চুরুট চিবোতে চিবোতে গাড়িটা পাশে গিয়ে দাঁড়ালেন। রাস্তায় নেমে আসতে হবে। স্বজন পৃথার দিকে তাকালো। এত কাণ্ডের পরে শহরে ঢুকে এরকম অভ্যর্থনা কপালে জুটবে তা ওরা ভাবতে পারেনি। পৃথার মুখ শুকিয়ে গিয়েছিল। কোনো রকমে দরজা খুলে স্বজন আগে নামল। পৃথাকে নামতে সাহায্য করল। তারপর ভার্গিসের দিকে তাকিয়ে বলল, আমরা এই শহরে এইমাত্র ঢুকেছি, কিন্তু আপনারা যেভাবে আমাদের ঘিরে ধরেছেন তাতে মনে হচ্ছে আমরা অপরাধী। এত রাত্রে এই শহরে কোনো ভদ্র মানুষ আসে না। পরিচয়টা কি? আমি একজন ডাক্তার, ইনি আমার স্ত্রী। যে কেউ যখন ইচ্ছে এমন পরিচয় দিতে পারে। লিখিত প্রমাণ কিছু আছে?
স্বজন আবার গাড়ির ভেতর মাথা গলিয়ে নিজের ড্রাইভিং লাইসেন্সটা বের করে ভার্গিসকে দিয়ে বলল, এই জিনিসটা যে কেউ যখন ইচ্ছে তৈরি করে রাখতে পারে। আচ্ছা। ভার্গিস ছোট চোখে স্বজনকে দেখলেন। শরীরে দেখছি চমৎকার তেল আছে। আমার এখানে ওই তেল বের করে নেবার যন্ত্র নেই এমন ভেবো না ডাক্তার। আমি এখানকার সিপি, কথা বলবে বুঝে সুঝে। গাড়িটার এই হাল হলো কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভার্গিস গাড়িটাকে পাক দিয়ে দিলেন। মিথ্যে কথা বলার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। কাল সকালে এক প্রস্ত কথাবার্তা বলার পর সিদ্ধান্ত নেব। কি বললেন? আমি মিথ্যে কথা বলছি? প্রায় চিৎকার করে উঠল স্বজন। 100 বার। অ্যাক্সিডেন্টে গাড়ির একটা দিক আঘাত পায়, এ গাড়ির কোনো দিকই বাকি নেই। তুমি কি আমাকে নির্বোধ মনে করেছ? তোমার এই টিনের বাক্সটাকে চারপাশ থেকে ঘিরে ধরে আঘাত করা হয়েছে। কোনো অ্যাক্সিডেন্টে এমন হয়? ভার্গিস সিপাইদের ইশারা করতে তাদের দুজন এগিয়ে এসে স্বজনকে ধরে ফেলল। ভার্গিস এবার পৃথার সামনে দাঁড়ালেন। ম্যাডাম, আমি অত্যন্ত দুঃখিত। এই মুহূর্তে আমরা এমন এক উদ্যোগে আছি যে কোনো ঝুঁকি নিতে পারি না। তবে যেহেতু আপনি একজন মহিলা এবং সুন্দরী, তাই এই শহরে আপনি নিরাপদ, যতক্ষণ আপনি রাষ্ট্রবিরোধী কোনো কাজ না করছেন। আপনি ইচ্ছে করলে আমাদের রেস্ট হাউসে যেতে পারেন, অথবা কোনো ঠিকানা থাকলে সেখানে পৌঁছে দেওয়া যেতে পারে। এতক্ষণে যেন নিজেকে ফিরে পেল পৃথা। আমার স্বামীকে আপনি গ্রেফতার করেছেন কেন? শুনতেই পেয়েছেন কেন ওকে আমার প্রয়োজন। এই শহরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে। আমাকে নিঃসন্দেহে হতে হবে যে আপনার স্বামী তাদের দলে নেই। আমরা যদি সেরকম কেউ হতাম তাহলে কি এমন প্রকাশের রাস্তায় ঘুরে বেড়াতাম? আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাই না ম্যাডাম। আপনারা কোথায় যাচ্ছিলেন? ট্যুরিস্ট লজে। ওখানে কি জায়গা পাবেন? আমাদের জন্য ঘর বুক করা আছে। আচ্ছা, শহরে আসার উদ্দেশ্য কি? আমরা বেড়াতে এসেছি। সেটা সত্যি হলে আমি খুশি হব। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসছি। ভার্গিস ইশারায় নিজের গাড়ি দেখালেন। পৃথা মাথা নাড়ল। না, আমরা একসঙ্গে যাব। আমি আবার বলছি, ওকে মিছিমিছি সন্দেহ করছেন। ও একজন বিখ্যাত ডাক্তার, বিদেশেও কাজ করেছে। ভার্গিস এ কথায় কান দিলেন না। তাকে অনুসরণ করে সেপাইরা স্বজনকে জোর করে টেনে নিয়ে জিপে তুলল। বেরিয়ে যাওয়ার আগে ভার্গিস চিৎকার করলেন, এখান থেকে সোজা 5 মিনিট এগিয়ে গেলেই ট্যুরিস্ট লজ দেখতে পাবেন। গুড নাইট। একটি সুন্দরী মহিলাকে এমন সময় রাস্তা দাঁড় করে যাওয়া ভার্গিসের পক্ষেই সম্ভব, হায়দার মনে মনে বলল। পুরো দৃশ্যটা সে দেখেছে আড়াল থেকে। দেখতে দেখতে যে সন্দেহটা মনে আসছিল তা শুধু ওই মহিলার উপস্থিতিতেই গোলমাল হয়ে যাচ্ছিল। ডাক্তারের আসার কথা একা, আর ওই গাড়িটার দিকে তাকালে শুধু অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলে কিছুই শোনা হয় না। কোনো গাড়িকে এমন উদ্ভট চেহারা নিয়ে চলতে হায়দার কখনো দেখেনি। তাই ভার্গিস সন্দেহ করে ভুল করেনি। পৃথা চুপচাপ দাঁড়িয়েছিল। এমন একটা ঘটনা ঘটবে তা সে কল্পনা করতে পারেনি। যে পুলিশ অফিসারকে ওরা মাঝ রাস্তায় নামিয়েছিল তাকে দেখিয়ে কেমন অস্বস্তি হয়েছিল। লোকটা তাদের সাহায্য না করলে বাংলো থেকে বের হওয়া মুশকিল হতো বলেই উপেক্ষা করতে পারেনি। আজকের রাতটা খুব খারাপ। একই সঙ্গে এতগুলো বিপদ তার কল্পনার বাইরে। ভোর হতে আর দেরি নেই। পৃথা ঠিক করল সে কোথাও যাবে না। এই ভাঙাচোরা গাড়ির মধ্যে সে অনেক নিরাপদ বোধ করবে আলো ফোটা পর্যন্ত। তারপর এখানকার পুলিশ হেডকোয়ার্টার্সে যাবে স্বজনে খোঁজ নিতে। সে যখন ড্রাইভিং সিটের দিকে এগোচ্ছে তখনই লোকটাকে দেখতে পেল। খুবই শান্তপর্ণে রাস্তার পাশের আড়াল থেকে বেরিয়ে আসছে। পৃথার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। লোকটা কে? নির্জন রাজপথে একটা উদ্দেশ্যে এগিয়ে আসে, কিন্তু যেহেতু মানুষটা একা, সে সহজে আত্মসমর্পণ করবে না। গাড়ির ভেতরে পা বাড়াবার সময় তার কানে এলো, নমস্কার ম্যাডাম, আপনি আমাকে শক্ত ভাবেন না। আপনি কে? প্রায় চিৎকার করে উঠল পৃথা। আমি এই শহরেই থাকি। পুলিশের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জনসাধারণকে সংঘবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। আপনার স্বামীকে কমিশনার সাহেব যেভাবে গ্রেপ্তার করলো তা আমি দেখেছি। আপনি যে ভেঙে পড়েননি তার জন্য ধন্যবাদ। হায়দার বলল, আপনার নাম? নাম বললে আপনি চিনতে পারবেন না ম্যাডাম। আচ্ছা, শুনলাম আপনার স্বামী ডাক্তার।
উনি কি এখানে কোনো বিশেষ কাজে আমন্ত্রিত হয়ে এসেছেন? না, যা বললেন বেড়াতেই আসা। আমি জানতাম বেড়াতেই আসছি, কিন্তু শেষ করুন। আজ রাত্রে জানতে পারলাম ওর কিছু কাজ এখানে। টুরিস্ট লজে আপনাদের জন্য রুম কে বুক করেছিল? আমি জানি না। বেশ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ডাক্তার সাহেবকে আমরাই আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু ওর বয়স এত অল্প তা আমার জানা ছিল না। এখনই ভোর হবে। আপনি কি টুরিস্ট লজে গিয়ে বিশ্রাম করবেন? এখানে কেন অপেক্ষা করবেন? আমি সকাল হলে পুলিশ হেডকোয়ার্টার্সে যাব। নিশ্চয়ই যাবেন, কিন্তু সকাল 9টার আগে সেখানে কেউ কথা বলবে না। আপনি টুরিস্ট লজে চলুন। ডাক্তার সাহেবের নাম বললে ওরা ঘর খুলে দেবে। পৃথা গাড়িতে বসে স্টার্ট দেবার চেষ্টা করল। শব্দ করে কেঁপে উঠল গাড়িটা। একটু এগোলো না। হয় তেল শেষ হয়ে গেছে, নয়তো। প্রচণ্ড বিরক্ত হয়ে রাস্তায় নেমে পৃথা বলল, এই গাড়িতে সমস্ত জিনিসপত্র পড়ে আছে। দামি জিনিস কিছু থাকলে সঙ্গে নিয়ে যান, হায়দার বলল। পৃথা হায়দারকে দেখল। এতক্ষণ কথা বলে তার মনে হয়েছে লোকটা যাই হোক চোর ছাচুর নয়। লোকটা ঠিক কী তা না বুঝতে পারলেও সে ব্যাগটা তুলে নিল। তারপর জিজ্ঞাসা করল, আপনি আমার সঙ্গে আসবেন? না ম্যাডাম, এতক্ষণ বেশ ঝুঁকি নিয়েছি আমি। এরপর প্রকাশ্যে রাজপথে হেঁটে গেলে আর দেখতে হবে না। কিন্তু আপনি নিশ্চিন্তে যান, কোনো বিপদ হবে না। আপনারা কি বিদ্রোহী? আমরা অত্যাচারিত। ও হ্যাঁ, অনুগ্রহ করে কমিশনার সাহেবকে আমার কথা বলবেন না, তাতে আপনার স্বামী বিপদ আরও বেড়ে যাবে। হায়দার দ্রুত ফুটপাতে চলে এলো। পলক ফেলার আগেই পৃথার মনে হলো হারিয়ে গেল লোকটা। একদিকে স্বজন, অন্যদিকে নিজের নিরাপত্তার দুশ্চিন্তা নিয়ে মিনিট 5 হাঁটার পর টুরিস্ট লজটাকে দেখতে পেল পৃথা। এখনও রাস্তার আলো নেভেনি। লজের দরজায় পৌঁছে বেল বাজাতেই সেটা খুলে দিল দারোয়ান গোছের একজন। গুড মর্নিং ম্যাডাম। আমাকে বলা হয়েছে এখানে আমাদের জন্য ঘর বুকড আছে। আমার স্বামী ডাক্তার। কথা শেষ করতে দিল না লোকটা। আসুন ম্যাডাম, 7 নম্বর ঘর আপনাদের জন্য তৈরি রাখা আছে। আমি এইমাত্র টেলিফোনে জানতে পারলাম আপনি একাই আসছেন। হা হয়ে গেল পৃথা। টেলিফোন করলো কে? দারোয়ান হাসল। এ নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনাকে ঘরে পৌঁছে দিয়ে আমি জিনিসপত্রগুলো গাড়ি থেকে নিয়ে আসব। আসুন। ঘরটা সুন্দর, রাস্তার ধারে। দোতলার জানলায় দাঁড়িয়ে ভোরের আকাশ দেখল পৃথা। 2-1 মানুষ এখন রাস্তায়। টুপ করে রাস্তার আলো নিভে গেল। স্বজনকে ওরা কেন ধরে নিয়ে গেল? শুধু যদি তারা এখানে বেড়াতে আসতো তাহলে কি এমনটা হতো? পৃথার মনে হলো তার কাছে অনেক কিছু লুকিয়েছে স্বজন। ওই বিপ্লবী কথা বলা লোকটা, টুরিস্ট লজে পৌঁছানোর আগেই তার সম্পর্কে খবর দিয়ে টেলিফোনে আসা, এই সবই রহস্যময়। আর এই রহস্যের সঙ্গে স্বজন জড়িয়ে আছে। কখনো এর বিন্দু বিসর্গ সে জানত না। স্বজন তাকে কেন জানায়নি? আজ যদি ওর কোনো বিপদ হয় তবে তার ফল তো তাকেই বইতে হবে। ওরা যদি স্বজনকে না ছাড়ে? হৃৎপিণ্ড যেন মুচড়ে উঠল পৃথার। না, সে একটুও ঘুমাতে পারবে না। সকাল 9টা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই শহর যতই সুন্দর হোক, কোনো দিকে তাকাবে না সে। দরজায় শব্দ হলো। চমকে পেছনে ফিরে তাকিয়ে পৃথা জিজ্ঞাসা করল, কে? ঘরে আলো জ্বলছে। দারোয়ান দরজা খুলে সুটকেসগুলো একপাশে নামিয়ে রাখল। তারপর জিজ্ঞাসা করল, চা এনে দেব ম্যাডাম? চা? কি বলবে বুঝতে পারছিল না পৃথা। লোকটা মাথা নাড়ল। দরজার দিকে যেতে যেতে হঠাৎ ফিরে দাঁড়ালো। আমি ঠিক সময় পৌঁছে গিয়েছিলাম ম্যাডাম, নইলে ওগুলো আর পাওয়া যেত না। কেন? ওগুলোকে নিয়ে যখন ফিরছি তখন আওয়াজ হতে ঘরে দেখলাম কেউ অথবা কারা আপনাদের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ওপাশে ব্যালকনিতে গেলে কিছুটা টের পাবেন। দারোয়ান চলে গেল। ভোর রাতে বিছানায় শুয়েও ভার্গিসে ঘুম আসছিল না। একসময় তার মনে হলো বেঁচে থাকলে এই জীবনে অনেক ঘুমানো যাবে, কিন্তু তার হাতে এখন যে কয়েক ঘন্টা বেঁচে আছে তা ঘুমে নষ্ট করা কোনো মানে হয় না। আকাশলালকে তার চাই, একটা সূত্র দরকার। ইতিমধ্যে তিনি শহরের টেলিফোনের সিস্টেমকে সতর্ক করে দিয়েছেন। কাল সকাল 9টায় আকাশলাল যেখান থেকেই তাকে টেলিফোন করুক না কেন, তার বাহিনী সেখানে 3 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ওটা শেষ সুযোগ।
এই টেলিফোনটা কী কারণে তা তিনি বুঝতে পারছেন না। লোকটা নির্বোধ নয়, যে ব্যবস্থা তিনি নিয়েছেন তা যে নেবেনই লোকটার অজানা নয়। তাহলে বিছানা ছেড়ে উঠে বসে ভার্গিসের দৃঢ় বিশ্বাস হলো লোকটা আগামীকালের উৎসবটাকে কাজে লাগাতে চাইছে, কিন্তু কিভাবে কাজে লাগাবে সেইটা জানা দরকার। যদি কোনোভাবে আগামীকালকের উৎসবটা বাতিল করে দেওয়া যেত, এই ক্ষমতা একমাত্র মিনিস্টারের আছে। না, মিনিস্টারকে বোর্ডের কাছে অনুমতি নিতে হবে। মিনিস্টারকে রাজি করাতে পারেন ম্যাডাম। ভার্গিস ঘড়ি দেখল, এখন যদি তিনি ম্যাডামকে টেলিফোন করেন তাহলে আর দেখতে হবে না। টেলিফোন বাজল। ছো মেরে রিসিভার তুললেন তিনি। হ্যালো স্যার, যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে আপনাকে জানাতে হুকুম করেছিলেন বলে বিরক্ত করছি। ডেস্কের অফিসারের বিনীত গলা কানে এলো। ভার্গিসের নাক ঘোষ শব্দটি তৈরি করল। বলো, বলে ফেলো। আজ শেষ রাত্রে যে গাড়িটাকে আপনি আটকেছিলেন সেটা আগুনে পুড়ছে। তার মানে আমরা আসামিকে নিয়ে চলে আসার সময় গাড়িটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। লোকটার বউ ওখানে ছিল? না স্যার, তিনি ট্যুরিস্ট লজের 7 নম্বর ঘরে আছেন। তার জিনিসপত্রও সেখানে। আমরা এইমাত্র সব চেক করে আপনাকে খবর দিলাম। খবর দিলে? ইডিয়েট! আগুনটা নেভানোর কথা মাথায় ঢুকলো না? নিশ্চয়ই ওই গাড়িতে এমন কোনো ক্লু ছিল যা আমার হাতে পুরো করা চায় না। দমকল গিয়েছে? হ্যাঁ স্যার। রিসিভার রেখে দিলেন ভার্গিস। নিজেকে নিতান্ত গর্ধব বলে মনে হচ্ছিল তার। নিশ্চয়ই এই ডাক্তার লোকটার সঙ্গে ওদের যোগাযোগ আছে। গাড়ি থেকে প্রমাণ সরিয়ে ফেলা সম্ভব নয় বলে ওরা আগুন ধরিয়ে দিয়েছে। ইস, তখন যদি একবার সন্দেহ হতো। পোশাক পরতে পরতে ভার্গিস ইন্টারকমে নির্দেশ দিলেন স্বজনকে তার চেম্বারে নিয়ে আসার জন্য। এখন তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। স্বজনকে জেরা করে খবর বের করতে তার একটুও অসুবিধে হবে না। কত ডেডিকেটেড বিপ্লবীর 12টা তিনি বাজিয়ে ছেড়েছেন হেতু এক বিদেশি ছোকরা। নিজের চেম্বারে ঢুকে জানলার বাইরে ভোরের আকাশ দেখলেন ভার্গিস। আহা, মনে হচ্ছে ভাগ্য তার সহায় হচ্ছে। নিজের চেয়ারে বসে স্বজনকে ঘরে ঢুকতে দেখলেন তিনি। যারা ওকে এখানে এনেছে তারা দরজার বাইরে হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। ভার্গিস লক্ষ্য করলেন ছিমছিমে এক সাধারণ চেহারা যুবক তার হাতের একটা চড় খেলে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু প্রথমে তিনি শক্তি প্রয়োগ করবেন না বলে ঠিক করলেন। বসুন। স্বজন টেবিলের উল্টো দিকে চেয়ারে বসল। আমি তীব্র প্রতিবাদ করছি। আমি হলেও করতাম। গম্ভীর মুখে ভার্গিস জিজ্ঞাসা করলেন, চা না কফি? আমার কিছু চাই না। আমাকে কেন ধরে এনেছেন? নিশ্চয়ই কারণ আছে। আপনি চা না খেলে আমি কি 1 কাপ খেতে পারি? যা ইচ্ছে করুন আপনি। আমার স্ত্রী কোথায়? তিনি এখন ট্যুরিস্ট লজের 7 নম্বর ঘরে বিশ্রাম নিচ্ছেন। আমি কি করে বিশ্বাস করব? ভার্গিস ইন্টারকমে চা দিতে বললেন। 1 কাপ। তারপর ট্যুরিস্ট লজের 7 নম্বর ঘরের সঙ্গে যোগাযোগ করে দিতে বললেন। তারপর স্বজনের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, গাড়িতে কি ছিল? কি ছিল মানে? আমি সরল প্রশ্ন করছি। গাড়িতে কি ছিল? যা থাকে, সুটকেস। ওগুলো নামিয়ে নেওয়ার পরে তাহলে আগুন ধরে দিতে হলো কেন? সে কি? চমকে উঠল স্বজন। আমার গাড়িতে আগুন ধরে দিয়েছে? হ্যাঁ। কেন? কে ধরালো? প্রশ্নটা আপনাকে আমি করছি। বিশ্বাস করুন, আমি জানি না। এই শহরে আমার কোনো শত্রু আছে বলে জানা ছিল না। কাজটা শত্রুরা করেনি, আপনার বন্ধুরাই করেছে। বন্ধুরা? হ্যাঁ, কোনো বিশেষ প্রমাণ লোপ করে দিয়ে তারা আপনাকে বাঁচাতে চায়। বাজে কথা, আমার গাড়িতে তেমন কিছুই ছিল না। এই সময় টেলিফোন বাজল। ভার্গিস সাড়া দিলেন প্রথমে, তারপর বললেন, ম্যাডাম, আপনার স্বামীকে বলুন আমরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি কিনা। রিসিভারটা স্বজনের হাতে তুলে দিলেন তিনি। রিসিভার কানে চেপে ধরে স্বজন বেশ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, হ্যালো পৃথা? হ্যালো। পৃথার গলা। কেমন আছো তুমি? কোথায় আছো? ট্যুরিস্ট লজে। তুমি কখন ছাড়া পাচ্ছ? জানি না, আমাকে বিনা দোষে ওরা ধরে নিয়েছে পৃথা। তাই? তার মানে? চিৎকার করে উঠল স্বজন। সঙ্গে সঙ্গে হাত থেকে রিসিভার কেড়ে নিলেন ভার্গিস। লাইনটা কেটে দিতেই বেয়ারা চা নিয়ে ঢুকল। স্বজনের দিকে না তাকিয়ে মন দিয়ে কাপে দুধ চিনি মিশালেন তিনি।
এই সময় একজন অফিসার তাকে একটা কাগজ দিয়ে গেল। চেয়ারে বসে চা খেতে খেতে কাগজটার চোখ বোলালেন ভার্গিস। আপনার স্ত্রী দেখছি একদমই ইনোসেন্ট। মাথা ঠিক ছিল না সজনের। সে ভার্গিসের দিকে তাকালো। আপনাকে আমরা বিনা দোষে ধরে নিয়ে এসেছি শুনে তিনি একটাই শব্দ উচ্চারণ করেছেন, তাই? এছাড়া তিনি আর কি বলতে পারতেন? স্বজন বুঝল পৃথার সঙ্গে তার টেলিফোনের সংলাপগুলো ওই কাগজে লেখা আছে। সে সামান্য ঝুঁকে বলল, আপনাকে স্পষ্ট বলছি, এমন কোনো অন্যায় আমি করিনি যাতে আমি অপরাধী হতে পারি। আকাশলালের সঙ্গে আপনার পরিচয় আছে? কে আকাশলাল? চোখ বড় করে ভার্গিস একবার স্বজনকে দেখে নিয়ে চা শেষ করলেন। তারপর বললেন, এই অসময়ে আপনি শহরে এলেন কেন? বললাম তো, রাস্তায় দুর্ঘটনা হয়েছিল। কোথায়? জায়গাটা আমি চিনি না। আমার গাড়ির পেট্রোল ট্যাঙ্কে লিক হয়ে যায়। আমরা বাধ্য হই একটা বাংলোয় আশ্রয় নিতে। সেখানে চিতাবাঘের পাল্লায় পড়ি। ওই জন্তুটার আক্রমণে গাড়ির চেহারা অমন হয়েছিল। কোন বাংলো? স্বজন যতটুকু পারে সঠিক বর্ণনা দিল। ভার্গিস বললেন, বাবু বসন্তলালের একটা বাংলো ওদিকে আছে। তার সঙ্গে আপনার বর্ণনা মিলছে, কিন্তু চিতার গল্পটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। ঠিক আছে, ওখানে কে ছিল? কেউ না। চিতার হাত থেকে বাঁচার জন্য আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকি। কেয়ারটেকার? না, কেউ ছিল না। বাড়িটার নিচে একজনের মৃতদেহ পচেছে কফিনে। গুড গুড। কার মৃতদেহ? সোজা হয়ে বসলেন ভার্গিস। আমি চিনি না। ওখান থেকে আবার গাড়ি সরে এলেন কী করে? আমাদের পরেই একজন এক্স পুলিশ অফিসার ওখানে যান, তিনিই সাহায্য করেছেন। ভার্গিসের মুখ শক্ত হয়ে গেল। ইন্টারকমে তিনি জিজ্ঞাসা করলেন, সোমকে খুঁজতে যে সার্চ পার্টি গিয়েছিল তারা কি ফিরে এসেছে? বাবু বসন্তলালের শরীর তারই বাংলোর কফিনে পড়ছিল। খবরটা পেয়ে ভার্গিসের ভেতরটা নড়ে উঠল। হয়ে গেল, তার সর্বনাশ হয়ে গেল। খবরটা এখনই মিনিস্টারকে দিতে হবে এবং তারপরেই শুরু হয়ে যাবে যা হবার। ম্যাডামের কানে খবরটা পৌঁছানো মাত্র চোখ বন্ধ করলেন ভার্গিস। বাবু বসন্তলাল বিরাট ব্যবসায়ী, প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন এদেশের জন্য। রাজনীতিতে তিনি নেই, কিন্তু ম্যাডামের বন্ধু হিসেবে তার ক্ষমতাকে অস্বীকার করা উপায় নেই। মিনিস্টার কিংবা বোর্ড নয়, ম্যাডামের ভালোবাসার মানুষ যে বাবু বসন্তলাল তা ভার্গিসের চেয়ে বেশি আর কে জানে। আর ম্যাডাম মানেই মিনিস্টার। ম্যাডামের ইচ্ছে বোর্ডের ইচ্ছে। ভার্গিস টেবিলের উল্টো দিকে উদ্বিগ্ন স্বজনের দিকে তাকালেন। আপনি তো ডাক্তার। ভদ্রলোক কতদিন আগে মরে গেছেন বলে মনে হয়েছিল? পরীক্ষা না করে বলা মুশকিল। অনুমান দিন চারেক তো বটেই। এটা হত্যাকাণ্ড না স্বাভাবিক মৃত্যু? স্বাভাবিক মৃত্যু হলে কেউ মাটির নিচে ঘরে কফিনে নিজে হেঁটে গিয়ে শুয়ে থাকতে পারে না। তাছাড়া উপরে বেডরুমের চাদরে রক্তের দাগ দেখেছি। আপনি নিহত মানুষটিকে চেনেন? আপনাকে বলেছি, এখানে এর আগে আমি কখনো আসিনি। ভার্গিস উঠে দাঁড়ালেন। আপনি যে ঠিকানা দিয়েছেন সেখানে আমরা খোঁজ খবর করছি। যা বলেছেন তা যদি সত্যি হয় তাহলে আপনাকে আটকে রাখার প্রয়োজন হবে না। স্বজনের মেজাজ খারাপ হয়ে গেল। আমি জানতে পারি কি আপনারা এত ভয় পাচ্ছেন কাকে? কঠোর চোখে তাকালেন ভার্গিস। আমরা কাউকে ভয় পাই না। বিছানায় শোয়ার সময় কাঠ পিঁপড়ে উঠলে তাকে ঝেড়ে ফেলতে হয়, এটা সেরকম ব্যাপার। বাই দ্য ওয়ে, আপনি বলেছেন এখানকার ট্যুরিস্ট লজে কেউ ঘর বুক করে রেখেছিল, যদিও এখানকার কাউকে আপনি চেনেন না। ঠোঁট টিপে মাথা নেড়ে হ্যাঁ বলল স্বজন। সেই লোককে? তাও জানি না। আমার সিনিয়রের মাধ্যমে যোগাযোগ হয়েছে। আপনাকে কি চিকিৎসা করার জন্য এখানে আনা হয়েছে? সম্ভবত তাই, কিন্তু পেশেন্টের নাম আমি জানি না। আপনার কি মনে হয় আমাদের শহরে ভালো ডাক্তার নেই? নিশ্চয়ই আছেন, তবে আমি যে বিষয় নিয়ে কাজ করি তা অনেকেই করেন না। আপনার বিষয়? স্বজন চিন্তা করল তার হারানোর কিছুই নেই। পরিচয় গোপন রাখার কথা তাকে কেউ বলে দেয়নি। এরা যদি তার সম্পর্কে খোঁজ নেয় তাহলে সহজেই জানতে পেরে যাবে সত্যি কথা বলে সে কোনো অন্যায় করছে না। স্বজন বলল, মানুষের শরীর সৃষ্টি করার সময় ঈশ্বর কখনো বেশ অমনোযোগী হয়ে থাকেন। কখনো দুর্ঘটনাজনিত কারণে শরীরে বিকৃতি আসে। বিজ্ঞান এখন সেই ত্রুটিগুলো শুধরে ফেলতে সক্ষম হয়েছে।
আমি ওই বিষয় নিয়ে কাজ করছি। ভার্গিস হতভম্ব। তার মাথায় ঢুকছিল না এখানে এমন চিকিৎসা করানোর জন্য কে এই লোকটাকে আনতে পারে। টেলিফোন বাজল। চকিতে রিসিভার তুলে আওয়াজ করে কুকড়ে গেল ভার্গিস। অত বড় শরীর থেকে দ্বিতীয় শব্দটা অস্পষ্ট বের হলো। ইয়েস। আমি তো ভেবে পাচ্ছি না তুমি ওখানে কেন আছো। তুমি জানো বাবু বসন্তলাল খুন হয়েছেন? হ্যাঁ স্যার, এইমাত্র জানলাম। জেনেছ অথচ আমাকে জানাওনি? যে ফোর্সকে আমি সময়ের জন্য পাঠিয়েছিলাম তারা এইমাত্র ডেড বডি নিয়ে ফিরেছে। তুমি ডেড বডি দেখেছ? না স্যার, এখনও। ভার্গিস, বোর্ড তোমাকে আর বেশি সময় দেবে না। বাবু বসন্তলালের এখন বিদেশ থাকার কথা, অথচ তিনি কয়েকদিন আগে খুন হয়ে তারই বাংলোয় পড়ে আছেন। তুমি কি মনে করেছ এতে তোমার কৃতিত্ব বাড়বে? তুমি ডেড বডি দেখে এখনই ম্যাডামের সঙ্গে দেখা করে খবরটা দাও। স্যার আমি। হ্যাঁ তুমি। মিনিস্টার লাইনটা কেটে দিলেন। এই সাত সকালে রুমালে মুখ মুছলেন ভার্গিস। হঠাৎ স্বজনের দিকে তাকিয়ে তার মনে হলো এই লোকটা কাজে আসতে পারে। তিনি একটু কাছে এগিয়ে গেলেন। লুক ডাক্তার, আমি তোমাকে এখনই ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। কি অনুরোধ? তোমার সঙ্গে যারা এখন কন্ট্যাক্ট করবে তাদের সব খবর আমাকে জানাবে। একটা কাগজে কয়েকটা নম্বর লিখে সামনে রাখলেন ভার্গিস। এটি আমার ব্যক্তিগত টেলিফোন নম্বর। আমি না থাকলেও খবরটা রেকর্ডেড হয়ে থাকবে, কেউ জানতে পারবে না। আপনি এমন অনুরোধ করছেন কেন? এই শহরে কোনো মানুষের তোমাকে প্রয়োজন এটা ভাবতে অবাক লাগছে, তাই। আমরা আকাশলালকে অনেকদিন দেখিনি, সে কী অবস্থায় আছে তাও জানি না। কে বলতে পারে ওর জন্যই হয়তো তোমাকে এখানে আনা হয়েছে। বেল টিপলেন ভার্গিস, তারপর স্বজনকে সেখানে বসিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজার বাইরে ছুটে আসে এক অফিসারকে দেখে একটু দাঁড়ালেন। লোকটাকে রিলিজ করে দাও, কিন্তু 24 ঘন্টা কেউ যেন ওর সঙ্গে ছায়ার মতো লেগে থাকে। আমি ওর সমস্ত গতিবিধি জানতে চাই। হেডকোয়ার্টার্সে এই সকালে বেশ স্বতন্ত্র ভাব। বাবু বসন্তলালের মৃত্যু মানে শাসক দলের ওপর আকাশলালের আঘাত, এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা ভার্গিসকে দেখে স্যালুট করলেন। ভার্গিস গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, আপনারা খবরটা পেয়েছেন মনে হচ্ছে? একজন উত্তর দিলেন, হ্যাঁ স্যার। এই ফোর্সে সবার পরেই আমাকে খবর দেওয়া হয় দেখছি। না স্যার, আপনি তখন রেস্ট নিচ্ছিলেন তাই। ওই বাংলোতে ফোর্স নিয়ে কে গিয়েছিল? তৃতীয়জন মাথা নাড়লেন। আমি স্যার। লোকটার আদ্যপান্ত জানেন ভার্গিস। প্রমোশন দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার, শুধু মিনিস্টারের কথায় বাধ্য হয়ে সই করতে হয়েছে। ভার্গিস জিজ্ঞাসা করলেন, রিপোর্ট কোথায়? আমি ফিরে এসে জানিয়ে দিয়েছি স্যার, ওটা আপনার ডেস্কে আছে। সোম কোথায়? পাইনি। আমরা বাংলোটা তন্ন তন্ন করে খুঁজেছি। আমরা যাওয়ার আগে সেখানে অন্তত দুটো মানুষ ছিল, তারা খাওয়া দাওয়া করেছে সেখানে, মনে হয় বিছানায় শুয়েছিল। আমি বেডরুম স্টোরি শুনতে চাই না। কিভাবে মারা গেছেন বাবু বসন্তলাল? মৃতদেহ পোস্টমর্টেম না করলে কিছু বোঝা যাবে না স্যার। এখান থেকে বাংলো যাওয়ার রাস্তা একটাই। যদি কোনো মানুষ ওখানে তোমাদের আগে গিয়ে থাকে, তাকে ধরতে পারলে না কেন? স্যার, এই রাত্রে জঙ্গলে লুকিয়ে থাকলে কি করে খুঁজে বের করব? যাওয়ার পথে আমরা একটা ভাঙাচোরা গাড়িকে উপরে উঠে আসতে দেখেছিলাম। গাড়িটাকে থামিয়েছিলে? না, কারণ ওর নেম প্লেট আমাদের দেশের নয়। ইডিয়েট। ভার্গিস আর দাঁড়ালেন না। হাঁটতে হাঁটতে তার মনে হলো এই ডাক্তার দম্পতির সঙ্গে সময়ের হয়তো যোগাযোগ হয়েছিল। ডাক্তারকে চেপে ধরলে সেটা তিনি বের করতে পারতেন, কিন্তু না, শক্তি প্রয়োগ না করেও ওর কাছ থেকে খবর বের করা যাবে বলে এখনও তিনি বিশ্বাস করেন। কেন্দ্রীয় সভাগারের সামনে ভার্গিসের কনভয় থামল। দ্রুত পায়ে তিনি ভেতরে ঢুকলেন। তাকে দেখে প্রহরীরা ব্যস্ত হয়ে দরজা খুলে দিয়েছিল। সোজা চলে গেলেন সেই কফিনটার সামনে, যেখানে বাবু বসন্তলালের মৃতদেহটা শুয়ে আছে। নাকে রুমাল চেপে তিনি ঝুঁকে দেখলেন। হ্যাঁ, চিনতে কোনো ভুল হয়নি। এখন যতই ফুলে ফেপে উঠুক এই মানুষটি জীবিত অবস্থায় তাকে কম নাকে দড়ি দিয়ে ঘোরায়নি। লোকটা মরে যাওয়ায় তার খুশি হওয়ার কথা, কিন্তু হতে পারছেন না। মরে গিয়ে লোকটা তাকে কোথায় নিয়ে যাবে তা একমাত্র শয়তান জানতে পারে। ভালো করে দেখলেন কোনো আঘাতের চিহ্ন আছে কিনা।
না, নেই। ওই বাংলোটায় একজন কেয়ারটেকার ছিল, তার কথা কেউ বলছে না। সম্ভবত গা ঢাকা দিয়েছে ব্যাটা। ওটাকে ধরলেই হয়তো হত্যা রহস্য আর রহস্য থাকবে না। বাইরে বেরিয়ে এসে মিনিস্টারের আদেশ মনে করলেন ভার্গিস। খবরটা এখনই ম্যাডামের কাছে পৌঁছে দিতে হবে তাকে। অথচ বাবু বসন্তলালের স্ত্রীকে আগে খবরটা জানানো দরকার ছিল। ভদ্রমহিলা নাকি খুব গোঁড়া, বাইরে বের হন না। ভার্গিস তাকে কখনো দেখেননি, কিন্তু স্বামীর মৃত্যু সংবাদটা স্ত্রীর আগে পাওয়া উচিত। ওয়্যারলেসে হেডকোয়ার্টার্সে খবর পাঠালেন ভার্গিস। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখনই যেন দায়িত্বটা পালন করে। শহরের সবচেয়ে সুরক্ষিত এলাকাটাকে ভিআইপি পাড়া বলা হয়। ভার্গিসের কনভয় যে বাড়িটার সামনে থামল, তার সামনেটা শীতাতপ নিয়ন্ত্রিত মেয়েলি সাজগোজের দোকান। প্রায় প্রতিটি জিনিসই বিদেশি এবং চড়া দামে বিক্রি হয়। দোকানের পাশ দিয়ে গাছপাতায় ঘেরা প্যাসেজ। বাকি গাড়িগুলোকে রাস্তায় রেখে ভার্গিসের জিপ ঢুকলো সেখানে। সুন্দর সাদা দোতলা বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই দারোয়ান ছুটে এলো। ভার্গিস বলল, ম্যাডামকে খবর দাও, জরুরি দরকার। দারোয়ান মাথা নিচু করল। মাফ করবেন হুজুর, আপনি সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলুন। কেন? ভার্গিস বিস্মিত। হুকুম আছে সকাল 9টার আগে ওকে যেন বিরক্ত করা না হয়। ভার্গিস ঘড়ি দেখলেন, এখনও 35 মিনিট বাকি। অজ্ঞতা সিঁড়ি ভেঙে উপরে উঠলেন। দারোয়ান আগে আগে ছুটে গিয়ে সেক্রেটারিকে খবর দিয়েছিল। মহিলাকে আগেও দেখেছেন ভার্গিস। 5 ফুট লম্বা, হাড় সর্বস্ব চিমসে মুখের মহিলা। কখনো হাসেন বলে মনে হয় না। এই একটা ব্যাপারে তার সঙ্গে মিল থাকলেও বিরক্তি আসে। সেক্রেটারি বললেন, ইয়েস, ম্যাডামের সঙ্গে দেখা করা দরকার, জরুরি। মাফ করবেন, আপনি 9টার পরে আসুন। আমি বলেছি ব্যাপারটা জরুরি। আমি আদেশ মান্য করতে বাধ্য। টেলিফোনে কথা বলতে পারি? ব্যাপারটা ওরই প্রয়োজনে। সেক্রেটারি একটু ইতস্তত করলেন, বললেন, ম্যাডাম এখন আসন করছেন। এই সময়ে কনসেন্ট্রেশন নষ্ট করতে তিনি পছন্দ করেন না। তবুও ইন্টারকমের বোতাম টিপে কিছুক্ষণ অপেক্ষা করার পর সেক্রেটারি বললেন, ম্যাডাম, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু কমিশনার অফ পুলিশ খুব জরুরি ব্যাপারে নিচে কথা বলতে এসেছেন। ইয়েস, ঠিক আছে ম্যাডাম। রিসিভার নামিয়ে রেখে সেক্রেটারি বললেন, আসুন। সাধারণত দোকানের পেছন দিকের অফিসে কয়েকবার তাকে যেতে হয়েছে। ম্যাডামের খাস মহলে ঢোকার অভিজ্ঞতা এই প্রথম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মনে হলো এই ভদ্রমহিলার রুচি আছে। কি চমৎকার সাজানো সব কিছু। নির্দিষ্ট একটি ঘরের বন্ধ দরজায় টোকা দিলেন সেক্রেটারি। ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, কাম ইন প্লিজ। সেক্রেটারি ইঙ্গিত করলেই ভার্গিস দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ম্যাডাম বসে আছেন একটা কাঠের চেয়ারে। তার ঊর্ধ্বাঙ্গে সাদা তোয়ালে জড়ানো, নিম্নাঙ্গে ট্র্যাকস্যুট গোছের কিছু। কাছে যেতেই বললেন, সুপ্রভাত, বসুন মিস্টার ভার্গিস। বসার ইচ্ছে না থাকলেও আশেপাশে তাকিয়ে কোনো চেয়ার দেখতে পেলেন না ভার্গিস। একটা বেটে মোড়া সামনে রয়েছে, সেটাকেই টেনে নিতে হলো। বসে মনে হলো ভদ্রমহিলার অনেক নিচে তিনি। মুখ তুলে কথা বলতে হবে। কি খাবেন, চা না কফি? ধন্যবাদ, এখন আমি খুবই ব্যস্ত। স্বাভাবিক, সময়সীমা পার হতে বেশি দেরি নেই। ম্যাডাম, আমি সব রকম উপায় চেষ্টা করছি। আগামীকাল সকালে লোকটাকে ঠিক গ্রেপ্তার করতে পারবো। হঠাৎই আত্মবিশ্বাস পেলেন কি করে? আমি নিশ্চিত। বাহ, তাহলে সবাই খুশি হবে। আমার এই লোকটাকে দেখতে খুব ইচ্ছে করে। ধরা মাত্র যেন ওকে না মেরে ফেলা হয়। ওর বিচার স্বাভাবিক নিয়মে হওয়া উচিত। অবশ্য আমার যে কথা শুনতে হবে তার কোনো মানে নেই। আপনাদের মিনিস্টার আছেন। আপনার নির্দেশে আমার মনে থাকবে ম্যাডাম। এই সময় আমি কারোর সঙ্গে দেখা করি না। ম্যাডাম উঠলেন। ভার্গিসের মনে হলো কে বলবে এই মহিলার যৌবন চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এমন মাপা শরীরের সুন্দরী তিনি কখনো দেখেননি। আমি দুঃখিত ম্যাডাম। ঠিক আছে, আমি দেখা করলাম কারণ আপনি বিয়ে করেননি। ভার্গিস হতভম্ব। এই ব্যাপারটা যে তার যোগ্যতা হয়ে দাঁড়াবে তা কখনো ভাবেননি। বিবাহিত পুরুষদের আমি ঘেন্না করি। ওদের বাসনা শেষ হয় না। কেন এসেছেন? শেষ শব্দটুকু এত দ্রুত উচ্চারণ করলেন ম্যাডাম যে ভার্গিসের মাথায় ঢুকল না কেন তিনি এসেছেন। ম্যাডাম হাসলেন।
আপনি নিশ্চয়ই আমার শরীর দেখতে এখানে আসেননি। এবার নড়ে চড়ে বসলেন ভার্গিস। তারপর উঠে দাঁড়ালেন। আগে না ম্যাডাম, আমি একটা খারাপ খবর নিয়ে এখানে এসেছি। বলে ফেলুন। আমি খুবই দুঃখিত, বাবু বসন্তলাল আর জীবিত নেই। ম্যাডাম তার সুন্দর মুখটা উপরে তুললেন। তাই? প্রচণ্ড হতাশ হলেন ভার্গিস। তিনি ভেবেছিলেন এই খবরটা ম্যাডামকে খুব আহত করবে। নিজেকে সামলে বললেন, হ্যাঁ, গত রাত্রে তার মৃতদেহ আবিষ্কার হয়েছে। কোথায়? তারই বাংলোয়। কিন্তু তার তো এখন বিদেশে থাকার কথা। সেটাই রহস্যের। এমনকি বাংলোর বাইরে তার গাড়ি ছিল না। আর কে ছিল সেখানে? কেউ না। ভার্গিস বললেন, তবে হত্যাকারী ধরা পড়বেই। কীরকম? ওর চৌকিদার উধাও হয়েছে। লোকটাকে ধরলেই রহস্যের কিনারা হয়ে যাবে। লোকটাকে ধরা আপনার কর্তব্য। হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি কতগুলো কাজ একসঙ্গে করবেন। আকাশলালকে না ধরতে পারলে? জানি ম্যাডাম। কেউ মৃতদেহ আবিষ্কার করেছিল। এক ডাক্তার দম্পতি ওখানে আশ্রয়ের জন্য গিয়ে প্রথম সন্তান পায়। পরে আমি ফোর্স পাঠিয়ে ডেড বডি নিয়ে আসি। খুব দৃঢ়তার সঙ্গে কথাগুলো বললেন ভার্গিস। ওর স্ত্রীকে জানানো হয়েছে? হ্যাঁ ম্যাডাম। তাহলে ওর শেষ কাজ আজই করে ফেলা হোক। একটু সময় লাগবে বোধ হয়। কেন? পোস্টমর্টেম করতে হবে। মৃত্যুর কারণ জানা দরকার। বাবু বসন্তলালের মৃত্যুর কারণ বিষ অথবা বুলেট হলে সেটা জানার পর তো তার প্রাণ ফিরে আসবে না। মিছিমিছি ওই শরীরটাকে কাটাছেঁড়া না করে শেষ কৃত্যের জন্য পাঠিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয় কি? ম্যাডাম দু পা এগিয়ে এলেন। ভার্গিস উঠে দাঁড়ালেন। তার শরীর শিরশির করছিল। বললেন, কিন্তু নিয়মমানত হলে? মিস্টার ভার্গিস, আপনি নিয়ম সর্বক্ষেত্রে মানেন না, তবে আপনি আমার কাছে যে কারণে এসেছেন সে কারণেই পোস্টমর্টেম করবেন না। বেশ, এবার আসতে পারেন। ভারী পায়ে ভার্গিস বেরিয়ে এলেন। বাইরের সেক্রেটারি অপেক্ষা করছিল। সেই মহিলাই তাকে পথ দেখিয়ে নিচে নামিয়ে আনল। সিঁড়িতে পা দেওয়া মাত্র ভার্গিস শুনলেন সেক্রেটারি তাকে ডাকছেন। তিনি কপাল ভাঁজ ফেলতেই মহিলা এগিয়ে এলেন। ম্যাডাম, ইন্টারকমে। অজ্ঞতা আবার উঠে আসতে হলো। রিসিভার তুলে হ্যালো বলতেই ভার্গিস ম্যাডামের গলা শুনতে পেলেন। আপনাকে আমার মনে থাকবে। লাইন কেটে গেল। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ৮ কুঠুরি ৯ দরজা। আজ ছিল তৃতীয় পর্ব। আপনারা যারা নতুন আমার চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে বন্ধুরা যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। ভালো থাকবেন। ধন্যবাদ।